বিএনপির পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে। এই বিষয়টি নিয়ে পুরো পর্বে আমরা আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন, আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। ঢাকার ভারতীয় দূতাবাস মানে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তারা পদযাত্রা করে। বিএনপি খুব বড় একটা গ্যাদারিং করে ঢাকাতে এবং তারা ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে রওনা করে। কারণটা কি? কারণটা হচ্ছে, আপনারা জানেন যে আগরতলায় যে বাংলাদেশের একটা উপ হাইকমিশন আছে, সেই উপ হাইকমিশনে ভারতীয়রা হামলা করেছে। এই হামলা করে দূতাবাসের ক্ষয়ক্ষতি করেছে, ভয়ভীতি দেখিয়েছে, পতাকা পুড়িয়েছে। এই সহিংসতার প্রতিবাদে বাংলাদেশের অন্যতম বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির এই তিনটা অঙ্গ সংগঠন আজকে তাদের কর্মসূচি ঘোষণা করে এবং কর্মসূচি ঘোষণা করার জন্য জমায়েত হয়ে তারা ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে রামপুরা ব্রিজের কাছে তাদেরকে পুলিশ আটকিয়ে দেয়। এই হচ্ছে খবর। আমরা এই বিষয়গুলো চলুন একটু আলোচনা করি। এখানে বিষয়টা হচ্ছে যে, প্রথমত এই ধরনের একটা গণজমায়েত বা এই ধরনের প্রতিবাদ কি আসলে দরকার আছে? কতটুকু দরকার আছে? আপনারা জানেন যে ভারতীয়রা যখন একটা সহিংসতা চালাইলো বাংলাদেশের উপ হাইকমিশনে, তারপর তারা তাদের মবকে কন্ট্রোল করতে পারলো না। কন্ট্রোল করতে না পারার কারণে সেইখানে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে। ভারতের মতো একটা দেশের সরকার, উগ্র আরএসএস সমর্থিত একটা সরকার, বিজেপি ক্ষমতায়, তারা বাংলাদেশ সরকারের কাছে দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে ভিয়েনা কনভেনশন অনুসারে বিদেশের একটা দূতাবাসকে বিদেশের একটা শুধু প্রতিষ্ঠান না, এটা একটা বিদেশের অংশ বলে মনে করা হয়। আমি যদি আপনাকে একটু বুঝিয়ে বলি, বাংলাদেশে যে আমেরিকান হাইকমিশন আছে বা ইন্ডিয়ান হাইকমিশন আছে, এই আমেরিকান বা ভারতের হাইকমিশনটি ভারতের বা আমেরিকার একটি অংশ বলে বিবেচনা করা হয়। তার মানে এটা ক্ষুদ্র একটা আমেরিকা বা ক্ষুদ্র একটা ভারত বাংলাদেশের মাটিতে। তাহলে বাংলাদেশের যে উপ হাইকমিশন আগরতলাতে আছে, সেটাও কিন্তু বাংলাদেশের একটা অংশ। প্রত্যেকটি বাংলাদেশীর মতো আমার হৃদয়েও এই আচরণে কষ্ট লেগেছে। কারণ এটা স্বদেশপ্রেম, ইমানের অংশ। আমি যদি একজন মুসলমান হয়ে থাকি, আমি যদি একজন বাংলাদেশি হয়ে থাকি, বাংলাদেশের পতাকা বা বাংলাদেশের হাইকমিশনে আঘাত করাটা আমার শরীরে আঘাত করার মতোই। তেমনিভাবে ভারতীয় দূতাবাসে আঘাত করা বা ভারতের পতাকা পুড়িয়ে ফেলা, ভারতের পতাকা অবমাননা করা, সে যে কোনো ভারতীয়র কাছে কষ্ট লাগবে। এই কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকা দরকার। আজকে বাংলাদেশের এই যে জাতীয়তাবাদী দলের তিনটা অঙ্গ সংগঠন, তারা যদি হাইকমিশনের সামনে উপস্থিত হইতে পারতেন, পুলিশ যদি তাদেরকে বাধা না দিত, এখানে যেহেতু হাজার হাজার মানুষ আছে, এই হাজার হাজার মানুষকে কিন্তু কখনো কখনো কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে। দেশপ্রেম সকলেরই আছে, কিন্তু অনেক সময় এই ধরনের একটা মব বিশৃঙ্খল হয়ে যেতে পারে। দেশপ্রেম আছে, কিন্তু দেশপ্রেম প্রকাশিত করার যে উপায়, সঠিক উপায় না পেয়ে এটা কিন্তু একটা বিশৃঙ্খলায়ও রূপান্তরিত হইতে পারত। আজকে যদি ভারতীয় দূতাবাসে ঢিল ছোড়া হতো, ভারতীয় দূতাবাসকে আক্রমণ করা হতো, ভারতীয় দূতাবাসের সামনে পতাকা জ্বালিয়ে দেওয়া হতো, তাহলে এমন সিচুয়েশন হতো যে বাংলাদেশকেও ভারতের কাছে ক্ষমা চাইতে হতো। তাহলে তো আমরা সমান হয়ে যেতাম। হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যেই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হলো, এই সরকারকে নানাভাবে অসহযোগিতা করার লক্ষণ সুস্পষ্ট রয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলি বা ভারতের সরকারের পক্ষ থেকে যেই রূপ আচরণ করা হচ্ছে, এই আচরণে বোঝা যায় তারা বাংলাদেশের প্রতি উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। তারা কখনো কখনো হতাশায় রয়েছে, কখনো কখনো আক্রমণাত্মক অবস্থায় রয়েছে। আজকের বাংলাদেশি মবরা, বাংলাদেশি এই যে মানুষরা যারা হাইকমিশনের সামনে উপস্থিত হইলেন, তারা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলতেন, ভারত যেরকম করে বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করেছে, বাংলাদেশেরও ভারতের কাছে যদি দুঃখ প্রকাশ করা লাগতো, তাহলে যদি আমরা সমান হয়ে যেতাম, তাহলে তো আমরা আপার হ্যান্ডে থাকতে পারতাম না। তাহলে আপনি বলবেন যে তাহলে কি আমরা প্রতিবাদ জানাবো না? আমরা কি আমাদের কষ্টের কথা, দুঃখের কথা প্রকাশ করব না? অবশ্যই করব। আমার মনে হয় এই পদ্ধতিটা আরেকটু আধুনিক হতে পারে, যুগ উপযোগী হতে পারে, আরো স্মার্ট হতে পারে। কি রূপে? এটা আমি আমার ব্যক্তিগত প্রস্তাবনার কথা বলছি। ছাত্রদলের টপ 3, যুব দলের টপ 3, স্বেচ্ছাসেবক দলের টপ 3, বিএনপির টপ 3 অথবা অন্য কোনো অঙ্গ সংগঠনের আরো কিছু টপ পিপলকে নিয়ে ভারতীয় দূতাবাসের হাই কমিশনারের কাছে দেখা করার আবেদন জানানো যেত। বর্তমান পরিবেশ পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের হাই কমিশন অবশ্যই অনুমোদন দেওয়ার কথা। তারা সেইখানে যেতে পারতেন, গিয়ে তাদের কনসার্নটা জানাইতে পারতেন। দেখুন, এইটা তো আসলে রাজনৈতিক প্রতিপক্ষের কাছে দাবি দেওয়া করা না। এটা তো রাজনৈতিক বিষয় না, এটা হচ্ছে কূটনৈতিক বিষয়। ভারতের একজন কূটনৈতিক বাংলাদেশে উপস্থিত রয়েছেন, তাকে মোকাবেলা করতে হবে ভিয়েনা কনভেনশন মেনে কূটনৈতিক উপায়ে। এইটা আসলে একটা আন্দোলন করার জায়গা না। মানে একটা দূতাবাসের সামনে গিয়ে আপনি হাজার হাজার মানুষ নিয়ে দূতাবাসটাকে ঘেরাও করে ফেলবেন। সুযোগ সন্ধানী কিছু লোকও কিন্তু থাকে, এরা বিএনপির নাম ভাঙিয়ে এই মানুষগুলির সাথে মিশে গিয়ে এমন কিছু ঘটনা ঘটাইতে পারতো যেটা বাংলাদেশের দুর্নাম হয়ে যেত। যেহেতু ভারতীয় কূটনৈতিকের কাছে আপনি যাচ্ছেন, সেই কারণে আপনি এই বিষয়টাকে কূটনৈতিকভাবে মোকাবেলা করা প্রয়োজন। আপনি আপনার একটা টিম সাজিয়ে নিয়ে কূটনীতিকের কাছে গিয়ে আপনি আপনার কনসার্নটা যদি জানান, তাহলে এটা হতো মোর ডাইনামিক, মোর স্মার্ট ওয়ে। এছাড়া জানেন যে ঢাকার কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমাদের দেশে বর্তমানে প্রচুর আন্দোলন হচ্ছে, অনেক অযৌক্তিক আন্দোলনও হচ্ছে। এত বেশি আন্দোলন হচ্ছে বা অনেক উন্নয়ন কাজও ঢাকায় চলে, সেই কারণে ঢাকার রাস্তাঘাট এমনিতেই সংকুচিত। যদি আরো বেশি আন্দোলন চলে, আরো বিভিন্ন রাস্তাঘাট যদি আটকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু জনসাধারণের অনেক দুর্ভোগ হয়। অনেক সময় অসুস্থ মানুষ ঠিকমতো হসপিটালে যেতে পারে না, অফিস আদালতে যেতে পারে না, ব্যাক করতে পারে না। এটা বাংলাদেশের স্বাস্থ্যসেবা, বাংলাদেশের মানুষের চলাচল, আহ, মানে বাংলাদেশের মানুষের দৈনন্দিন যে কাজকর্ম, এতে কিন্তু প্রচুর ব্যাঘাত ঘটে, মানুষের কিন্তু অনেক কষ্ট হয়। যদি বাংলাদেশের যে কোনো দল কোনো মিছিল করতে চান, মিটিং করতে চান, সমাবেশ করতে চান, এমন স্থানে এই মিছিল, মিটিং এবং সমাবেশটা করা দরকার যেখানে মিছিল, মিটিং, সমাবেশ করার মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের কোনো কষ্ট না হয়। আজকের এই আন্দোলন বা আজকের এই পদযাত্রায় আমি সম্পূর্ণ সহযোগী বা সম্পূর্ণরূপেই আমি মনে করি এটার সাথে একাত্মতা পোষণ করি, স্পিরিটের সাথে আমি একমত। সোহরাওয়ার্দী উদ্যান সহ এমন কোন স্থানে সেখানে জমায়েত হওয়া যেত, সেখান থেকেই মানে এই জমায়েতটা সেখানেই সীমাবদ্ধ রাখা যেত এবং প্রতিনিধিগুলি আগেই সেট করে প্রতিনিধিদেরকে তার মধ্যেই পাঠিয়ে দেওয়া যেত এবং তারা আলাপ আলোচনা করে এসেও সেই মিটিং এ বক্তব্য রাখতে পারতেন। মানে আমি বলতে চাচ্ছি, মুম্বাইয়ে যে ভারতীয়রা বাংলাদেশ দূতাবাসের সামনে হাজির হলেন, আগরতলায় বাংলাদেশের দূতাবাসের সামনে হাজির হলেন, আমরা ঠিক একই পদ্ধতিতে মানে দূতাবাসের সামনে গিয়ে মিছিল করে, মিটিং করে, বাংলাদেশ সরকারকে ছোট করে বা এমন কোনো কাজ করলাম যেই কারণে বাংলাদেশ সরকার বা বাংলাদেশিরা ছোট হয়ে যায়, তাহলে তো আমাদের গৌরব বাড়বে না। আমরা বরং এমন স্মার্ট উপায়ে আমাদের প্রতিবাদটা জানাবো
যে প্রতিবাদটা জানানোর মাধ্যমে বাংলাদেশিরা যে সৃষ্টিশীল উপায়ে প্রতিবাদ জানাইতে পারে সেই বিষয়টা যাতে প্রতিষ্ঠিত হয়, অ্যাজ ওয়েল এজ বাংলাদেশিরা যে ক্ষুব্ধ, হতাশ, রাগান্বিত, কষ্ট পাচ্ছে এই বিষয়টাও অবশ্যই যাতে কূটনৈতিকের কাছে, দূতাবাসের কর্মকর্তার কাছে পৌঁছানো যায় সেইটাও নিশ্চিত করা দরকার। জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতৃস্থানীয় আছেন, একেবারে টপ লেভেল বা স্থায়ী কমিটির যারা আছেন, তারা যদি এই বিষয়টা বিবেচনা করেন, ভবিষ্যতেও অনেক আন্দোলন, অনেক সংগ্রাম করা লাগবে, অনেক বিষয়েই আন্দোলন করা লাগবে, অনেক বিষয়ে বিক্ষোভ জানানো লাগবে। এই পদ্ধতিগুলি যদি একটু ভিন্ন ধাঁচের হয়, সৃষ্টিশীল উপায়ে হয়, তাহলে আমার মনে হয় জাতীয়তাবাদী দল বিএনপির জন্য বা বাংলাদেশের জন্য এটা একটা সুফল বয়ে আনবে। আপনারা জানেন যে বাংলাদেশের বিষয়ে অলরেডি ভারতের একটা নেগেটিভ অবস্থান বর্তমানে আছে। ভারতীয়রা ঠিক বুঝে উঠতে পারতেছে না বাংলাদেশ কি করবে, কোথায় যাবে, পাকিস্তানের সাথে কেমন করে সম্পর্ক রাখবে, চায়নার সাথে রাখবে বা অন্যান্য সার্কভুক্ত কান্ট্রিগুলির সাথে রাখবে, ইন্ডিয়ার। ভারত কিন্তু টোটালি কনফিউজড .com হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে যা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ওয়েতে স্পষ্টভাবে নিজের ক্ষোভও প্রকাশ করতে হবে, আবার এমন কোনো সুযোগ দেওয়া যাবে না যে বলটা ভারতীয়দের কোর্টে চলে যাবে। বন্ধুরা, আপনারা জানেন যে আসাদ সরকারও বিদায় নিল, ডিক্টেটরশিপদের দিন মনে হয় শেষ। ভারতীয় সরকারও বর্তমানে আরএসএস সমর্থিত, যদিও গণতান্ত্রিক দেশ, কিন্তু তারাও আসলে কোন দিকে হাঁটছে সেটা চিন্তা ভাবনা করে বোঝা যায় যে তারাও কি আসলে সেই ডিক্টেটরশিপের দিকে হাঁটছে কিনা, গণমত সংকুচিত হয়ে যাচ্ছে কিনা। ইতিমধ্যেই সারা পৃথিবীর সাথে ভারতের ঝামেলা চলতেছে, আল্লাহ ভালো জানে তাদের রাজনৈতিক অবস্থা কি হয়। তবু আমরা চেষ্টা করব আমাদের দেশটাকে এমনভাবে চালাইতে, আমাদের দেশটাকে নিয়ে এমনভাবে কর্মসূচি দিতে যাতে আমরা বিশ্বে একটা অনন্য অবস্থান ধরে রাখতে পারি। আমার এই কন্টেন্টের বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে দিতে পারেন। আপনি আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন, তাহলে আরো ভালো ভালো কন্টেন্ট আপনি উপহার পাবেন। যদি ফেসবুক থেকে আমার এই কন্টেন্ট দেখেন তাহলে পেজটাকে একটা লাইক দিতে পারেন। আরো কি কি বিষয়ে আপনি কন্টেন্ট চান আমাকে জানাইতে পারেন। যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, মাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রার্থনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।